আপনার সবসময় আমাকে আদর দেওয়ার শখটাই থাকে। বউ আমার, তাকে আদর দেওয়ার শখ তো আমারই থাকবে, তাই না? এখন আর কথা বলবে না, একটু মন ভরে আদর করতে দাও মায়াবতী। বলেই কম্বলটা দিয়ে নিজেদের ঢেকে রাখলো রাজ। বাথরুম থেকে মাত্র বের হলো মৌ, মাথার টাওয়াল পেঁচানো। ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কিছু ক্রিম মুখে মাখে এটা দেখতে থাকে পিয়াস। মৌকে কিছুক্ষণ দেখে বলে, আপনার কি কি জিনিস লাগে এগুলোর লিস্ট করে দিবেন, আমি আজকেই কিনে দেব। মৌ পিছনে ফিরে পিয়াসের কাছে এসে বলে, কালকেই না ঠিক করলাম আমরা একে অপরকে তুমি করে বলবো, এখন তাহলে আপনি আপনি করছো কেন? আমি এভাবে কোনো নারীর সাথে কাছাকাছি হয়ে কথা বলিনি আজ অবধি। এমন ভাবে বলছো যেন আমি অনেক বলেছি। এটা আমি জানি না, কিন্তু আমি অভ্যস্ত নই। আমিও নই, কিন্তু আমার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভেবে রাখা আছে। কি কি ভেবেছেন? সরি, ভেবেছো? মৌ এবার পিয়াসের কোলে বসে বলে, আমি ভেবে রেখেছি কিভাবে আমি আর আমার স্বামী মিলে এই পৃথিবীতে হাসি খুশি পরিবার হয়ে থাকবো। আমি ভেবে রেখেছি কিভাবে দুষ্টু মিষ্টি মুহূর্ত আমরা কাটাবো। আমি তো এটাও ভেবে রেখেছি আমার বাচ্চা কাচ্চা হলে তাদের কিভাবে আদর করব। এত কিছু ভেবে রেখেছিলে? হ্যাঁ। তাহলে তো আমাকে কোনো কিছুই ভাবতে হবে না, তুমি যা ভেবেছো তাই করেই চলবো। আচ্ছা, হুম। তাহলে এখন আমাকে আমার উপহার দিয়ে দাও। আমার সমস্ত টাকা তো ব্যাংকে আছে, ওটা তো উঠাতে পারিনি, আজকে উঠিয়ে তোমার কাবিন পরিশোধ করে দেব। আরে আমি তো ওটা রাতেই মাফ করে দিয়েছি, এখন ওটা ছাড়া বউদের সকালের উপহারটা দাও। বৌদের আবার সকালের কোনো উপহার থাকে নাকি? ই মা, তুমি কি কিছুই জানো না? না। ইংলিশ সিনেমা দেখো না? না। এর জন্যই জানো না। শোনো আমার কথা, স্বামীদের কাজ হলো প্রতিদিন সকালে নাস্তা করার আগে বউদের থেকে চুমু খেয়ে না, এতে করেই মনও ভালো থাকে, সাথে এনার্জিও পাওয়া যায়। তোমাকে এগুলো কে বলেছে? ইংলিশ মুভির ডিরেক্টর সরাসরি বলেনি, তার সিনেমা দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটা তো বাংলাদেশি জীবন, তুমি ইংলিশদের নিয়ে সংসার করার প্ল্যান করছো কেন? ধুর, বাঙালিরা তো শুধু দেখি সিনেমায় সকালে উঠে শাশুড়ি বৌমা যুদ্ধ করে, ওটা কোনো সংসার হলো নাকি? আমি তো ইংলিশ মুভির মতো সকালবেলা উঠে বরের থেকে চুমু খেতে থাকবো। চুমু খাই? হ্যাঁ খাই। এখন তুমি আমাকে এই উপহার দিয়ে দাও। আমি পারবো না। এ কি, সারা রাত বাসর করার পর এখন তুমি সকালে উঠে বউকে চুমু দিতে পারবে না? বাসর তো অন্ধকারে করেছিলাম, তাও তুমি যেভাবে করলে তাতে আমি সাড়া দিতে গিয়ে আপনা আপনি হয়ে গেছি। এখন তো পুরো ঘর জুড়ে বাইরের সূর্যের আলোতে আলো। বুঝেছি আমি। কি? তুমি আমাকে উপহার দিবে না, এটা আমাকে আদায় করতে হবে, না হলেই নাদান জামাই আমার ভবিষ্যৎ নিয়ে আগাবে না। পিয়াস আরো কিছু বলতে যাবে তার আগে মৌ তার উপহার আদায় করে নিল। এদিকে বেচারা পিয়াস একের পর এক অ্যাক্সিডেন্ট সামলাতে ব্যস্ত। হুট করে জীবনে এক নারীর আগমন, তার সাথেই আবার হুট করে বিয়ে। এরপর হুট করে জানতে পারলো সে যাকে বিয়ে করেছে সে একজন সাইকো নারীর বোন, সাথে মন্ত্রিশালী, তার সাথে আবার রাতে বাসর, এখন আবার এই সকালে আরেক দুষ্টুমি। পিয়াস যেন না চাইতে আলাদিনের চেরাক পেয়ে গেল, যেটা মন্ত্রী হয়েও রাজ পেল না। এর জন্যই হয়তো লোকে বলে ভাগ্যে থাকলে সুখ আপনা আপনি আসবে, হাজারবার মাথা ঠুকলেও দুঃখী জীবনের সুখ আসবে না। এই দশা দেখা দিল পিয়াস আর রাজের সাথে। মায়া আর রাজ পরিপাটি হয়ে নিচে নেমে আসে। সিঁড়ি দিয়ে ওদেরকে নামতে দেখে মৃদু হাসলেন মাহমুদ সর্দার। রাজ সাদা পাঞ্জাবি পরে আছে, বুক পকেটে সানগ্লাস, আর মায়া নীল শাড়ি, বাম হাতে ছোট পার্স। সিঁড়ি দিয়ে নামার সময় মায়া ও রাজ একে অপরের দিকে একবার তাকালো। মায়া রাজের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, আমি যেটা ভাবছি এটা যদি সত্যি হয় তাহলে আমার আর আপনার জীবনের সকল কাঁটা আমি উপড়ে দেব মন্ত্রীমশাই। কিন্তু সব যদি মিথ্যে হয় তাহলে আমার পথের কাঁটা হিসেবে আমি আগে আপনাকেই উপড়ে দেব। রাজ মনে মনে বলে, তোমার জীবনে ঘটে যাওয়া সকল কষ্ট আমি নিজের মাঝে বয়ে বেড়াবো মায়াবতী, তবুও তোমাকে কষ্ট পেতে দেব না। এই পৃথিবীর সকল সুখ আমি তোমার জন্য জমিয়ে রেখেছি, সেটা এক এক করে এখনই উপহার দেওয়ার পালা। রাজ আর মায়া চেয়ার টেনে পাশাপাশি বসলো। মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে মায়া মিষ্টি হেসে বলে, গুড মর্নিং বাবা। ভেরি গুড মর্নিং মা। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, গুড। আজ ভেরি ভালো হলো কেন? আমার মনে ইচ্ছা ছিল আজটা পূরণ হলো। বেশি লাফানোর দরকার নেই বাবা, তোমার মনে আসা পূর্ণ হয়নি। মাহমুদ সর্দারের কানের কাছে মুখ রেখে বলে। মাহমুদ সর্দার চকিত চাহনি দিয়ে বলে, কি বলতে চাও? বউ আমার কাছে আসে না, তাই এখন তুমি দাদু হতে পারছো না। এই জন্য বললাম তোমার আশা এখনো পূরণ হয়নি। যেদিন দাদু হতে পারবে সেদিন
গোডে রেখে ভেরি বলে মর্নিং ইউজ করবে, কেমন? হতচ্ছাড়া, আমি তোর বাবা হই। আমিও তো এটাই জানি। জানোই যখন বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, এটাও জেনে নাও। বাবার মন বুঝেই তো কতগুলো বলছি। কি বোঝো তুমি আমার মনের? এই যে এখন তোমার দাদু ডাক শোনার খুবই ইচ্ছা, যেটা পূরণ করতে দিচ্ছে না তোমার বৌমা। বৌমা আগে তার বদমার্কা স্বামীকে মানুষ করে তুলুক, তারপর না হয় বাচ্চা নিবে। সে ঘুরে পালি, আমি অত দেরি করতে পারবো না। নির্লজ্জ ছেলে, মুখে লাগাম দাও। মুখে লাগাম দিলে কি আমি অতি দ্রুত বাবা হতে পারবো? চুপ করো বদমাস। আমি চুপ করে থাকলে তুমি দাদা হতে পারবে না বাবা। মাহমুদ সর্দার মুখ ঘুরিয়ে উপরের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আমার ছেলেকে একটু রহমত করো। খাবার টেবিলে এসব বলে নাকি? কমন সেন্সের বড্ড অভাব তোমার। ওগুলো জায়নামাজের পার্টিতে বলতে হয়, সেই সাথে এটাও বলে দিও তুমি দাদা হতে চাও। আবারও একই কথা? নাটক কম করো বাবা। তুমি আমাদের সিঁড়ি দিয়ে নামার সময় অপলোক নয়নে দেখছিলে, তখন তোমার ইমাজিনে এসেছিল আমার মায়ামতির সাথে আমাদের পুচকুটা। তুমি কিভাবে জানলে? তোমার ছেলেই হই আমি, বাবার মন পড়তে সময় লাগে না। মাহমুদ সর্দার মৃদু হাসলেন, কথা বলার বাকশক্তি হারালেন। এটা সত্যিই যে তিনিও চান মায়ারাজের অতি দ্রুত একটা সন্তান আসুক। তার চোখ তো এটা ভাবতে আনন্দে চিকচিক করছিল। রাজ এটা ধরে ফেলেছে। অবশ্য এগুলো ধরে ফেলা কঠিন কিছু না। সার্ভেন্ট খাবার পরিবেশন করতে নিলে মায়া বলে, বোনের পিয়াস কোথায়? রাজ এবার মায়ার দিকে ফিরে বলে, বাসরের পর স্বামী স্ত্রী কোথায় থেকে মায়াবতী? শাট আপ। না বললে তো তুমি এখন তোমার বোনের জন্য এখানে স্লোগান গাইতে, তাই স্পষ্ট করে বুঝিয়ে দিলাম। তখনই বাইরে আসে মৌ আর পিয়াস। দুজনে নিচে নেমে টেবিলের সামনে আসে। মায়া মৌকে দেখে মিষ্টি হাসে, মৌ তাই করলো। সবাই সবাইকে গুড মর্নিং বলে জায়গা মতো বসলো। মাহমুদ সর্দার জানালেন, আমি মায়া আর রাজের সাথে ও মৌ আর পিয়াসের বউ ভাতের ব্যবস্থা করেছি। 2 দিন পরেই পার্টি। মায়ের কারো দাওয়াত দেওয়া থাকলে দাও, আমি আমাদের দিকে লোকদের দাওয়াত দেব। আফসোস, শুধু রাজের মামা মামি আসতে পারবে না। মায়া এবার মৃদু হেসে বলে, আমার ভাইকে দাওয়াত দিতে হবে বাবা। মাহমুদ সর্দার মুখের খাবার চিবুতে গিয়ে মুখ থেকে ফেলে দিলেন। মায়ের ভাই মানে বীর, যে কিনা রাজের মামাতো ভাই। এদিকে সে আসা মানে তো আরেক ঝামেলা। তার কাছে খোঁজ এসেছে যারা আর বীর একসাথে আছে। মনে মনে মাহমুদ সর্দার বলেন, ওই তো আরেক সাইকো। সাইকো বোনের কাণ্ড হজম হতে কষ্ট হয়, এবার সাইকো ভাইয়ের কাণ্ড হজম করতে হবে। রাজ মৃদু হেসে মাহমুদ সর্দারের দিকে পানি এগিয়ে দিল। মাহমুদ সর্দার পানি পান করে বলে, ওই সাইকো আশা মানে তো তোমার সাথে লেপ্টে থাকতে চাওয়া। নাগিনটাও আশা। এবার আবার কোন দৃশ্য দেখতে চাও তোমরা? ওটা অতীত বাবা, যারা পেপার চেঞ্জ, সে তার পার্টনার নিয়ে আসে। মানে এইবার আর রাজ বেবি বলে নেকা ডাক শুনতে হবে না বলছো? হুম, বাসলাম। তবে এবার একটা তুফান আসতে চলেছে। আবার কি? সময় হলে দেখতে পাবে। শান্তি নেই আমার। সে তুমি দ্বিতীয় বিয়ে করার পর থেকে হয়েছে। মাহমুদ সর্দার আর কোনো কথা না বলে খাওয়ায় মনোযোগী হলেন। তার সুপ্ত বিবাহিত জীবনের পর থেকে উবে গেছে। এটা নতুন কিছু না। পেট পূজা করলেও শান্তি এখন, অন্তত শরীর ঠিক থাকবে। অফিসে বসে কিছু কাগজপত্র দেখছে মায়া। ড্রেস ডিজাইন দেখা ছাড়া কিছু হিসাব নিকাশ তো দেখা আছেই। এর মাঝে শিবচরের শোরুমে খোঁজ নিতে কল দিল রুবিকে। ওপাশ থেকে কল রিসিভ করলো রুবি। কল রিসিভ করে সালাম দিল। মায়ের কাছে কণ্ঠ শুনে খটকা লাগলো যেন। মায়া সালামের উত্তর দিয়ে বলে, আর ইউ ওকে রুবি? রুবি চোখটা মুছে নাক টেনে বলে, আমাকে সব ডিটেলস পাঠাও, আমি চেক করব। অন্যদিন তো আমাকে বলা লাগে না। তুমি লাঞ্চের পর আমায় পাঠিয়ে দাও। আজকে কেন বলতে হচ্ছে? আসলে ম্যাম, আজকে লাঞ্চ টাইমে বাসায় আসতে হয়েছে। আপনাকে মেল করেছিলাম আসার কথাটা, হয়তো দেখেননি। মায়া মেল চেক করে বলে, হঠাৎ? হঠাৎ মা জানালো আমাকে দেখতে আসবে আজ, তাই দেরি হচ্ছে। তোমার তো বিয়ে আছে, তবু কেন আজ দেখতে আসবে? তার তো খোঁজ নেই ম্যাম। সেই যে বাইরে গেছে, আজ অবধি আমার একটা কল রিসিভ করলো না। সে তোমাকে ভালোবাসে তো রুবি? একটা সময় তো খুব ভালোবাসতো, এখন তাকে বুঝে উঠতে পারছি না। তার ব্যাপারে খোঁজ নাও। যদি কখনো তোমাকে চিট করে তাহলে আমায় জানাবে। আই হেট চিটার। কখনো দুর্বল হবে না, আমি আছি তোমার পাশে। ওই চিটারকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। কথা বলার সময় মায়া ওর হাতের কলমটা টেবিলে জোরে চেপে ধরে রাখে। রুবি আলতো হাসে শুধু। পিছন থেকে কারো ডাক শুনে বলে, মা ডাকছে ম্যাম। আচ্ছা তাহলে রাখছি। আর হ্যাঁ,
তোমার স্বাধীনতা তোমার কাছে। কাউকে ভালো না লাগলে মনের বাইরে গিয়ে তাকে বিয়ে করবে না। বলেই মায়া কল কেটে দিল। রুবির কাছে তার মা এসে বলে, কি অবস্থা, শুধু শাড়ি পরে আছিস কেন? একটু সাজগোজ কর, ছেলেপক্ষ তো চলে এসেছে। বিরক্ত করো না তোমা, তোমার কথা মতো শাড়ি পরেছি, আর কিছু পারবো না। রুবির মা চলে যেতে রুবি আবারও ফোন হাতে নিয়ে কল দেয় তার ভালোবাসার ব্যক্তিকে। আজকে সে কল ধরলো, খুশি হলো রুবি। মুখটা হাসি হাসি করে বলে। কেমন আছো জান? বিরক্তির সাথে মিহির বলে, এভাবে বারবার কল করে জ্বালাও কেন? কাটছি মানে বুঝে নিতে পারো না আমি ব্যস্ত? অন্যদিন তো এত বিরক্ত করি না, আজকে খুব মনে পড়ছে তোমার কথা, তোমাকে হারানোর ভয় হচ্ছে যে। এসব মেলোড্রামা বন্ধ করো রবি। তুমি সেই আগের মিহির নেই। তাহলে জ্বালাবে না। বলেই কল কেটে দিল মিহির। রুবি জানালার বাইরে চোখটা রাখলো। একটু পর সন্ধ্যা হবে, সূর্য ধীরে ধীরে সরে যাচ্ছে, সেই সাথে মনটা বিষিয়ে দিচ্ছে রুবির। চোখের পানি ফেলতে থাকে। মডার্ন জেনারেশনের প্রেমের কারণে তাদের মধ্যে অনেকবার অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে, বিশেষ করে কাজের কারণে বিদেশে যাওয়ার সময়। 4 বছরের প্রেম কিনা এখন অবহেলায় পরিণত। এমন তো করে না মিহির। কতগুলো মাস তার পিছনে ঘুরেছে, প্রেম নিবেদন করেছে, রুবির মন জয় করতে কি না করেছে তার ঠিক নেই। এখন কেন এমন হলো? লন্ডনের একটা বড় নাইট ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অহরহ যুবক যুবতী। সেই ক্লাবের এক কোনায় বসে আছে মিহির ও তার বন্ধুরা। তারা বসে বসে মদের গ্লাস হাতে কয়েক প্যাক নিয়ে সামনে থাকা ছোট পোশাক পরিহিতা যুবতীদের নাচ দেখছে আর এনজয় করছে। ক্লাবে থাকা কিছু শর্ট ড্রেস পরা যুবতী এসে এক একজন যুবকের উপর বসলো। মিহিরের কোলেও এক যুবতী এসে বসলো, নাম তার এলাচ। খ্রিস্টান মেয়েটি বর্তমানে মিহিরের প্রেমিকা। প্রেমিকা বললে ভুল হবে, বেড পার্টনার। মিহিরের টাইটা আঙ্গুলে পেঁচিয়ে এলাচ বলে, Do you like this perfume, baby? It's new. মিহির ওর মুখটা এলাচের দিকে এগিয়ে দিল। গা থেকে যেন মিহিরকে বশ করার মতো একটা ঘ্রাণ আসছে। মিহির তার শরীরের ঘ্রাণ শুকিয়ে চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ শুকে বলে, ইটস ফিলিং অ্যাট্রাকটিভ বেবি। Then let's go. বলেই দুজন চলে গেল একটা আলাদা রুমে। সেখানে দুজন নোংরা মুহূর্তে সময় কাটাচ্ছে। এদিকে মিহিরের ভালোবাসায় অন্য এক নারী কান্না করতে ব্যস্ত। একজনের হৃদয় ঝলসে দিয়ে আরেকজনের সাথে সুখের রাজ্যে ভেসে আছে মিহির। মায়ার কাছে আসলো এক স্পাইম্যান, যাকে মায়া ভাড়া করেছিল। লোকটি এসে মায়াকে বলে, শামির রাজ সর্দার যাকে নিয়ে তদন্ত করতে বলছিলেন তার বিষয়ে ইনফরমেশন পেয়েছি ম্যাম। বলতে থাকো। আজ থেকে ঠিক 19 বছর আগে তিনি চলে যান লন্ডন। মামার বাড়ি থেকেই পড়াশোনা করেন তিনি। মামাতো ভাই যে একজন মাফিয়া নাম আরহাম খান বীর, তিনি তার মন্ত্রী স্বামীর রাজ সর্দার, এনারা সমবয়সী। একসাথে পড়াশোনা করলেও দুজন দুই রকম স্বপ্ন বুনতে থাকে। আর রাম খান বীর সবসময় মাফিয়া হতে চেয়েছিলেন, কারণ তার বাবাও একজন মাফিয়া। তাই তিনি তার নানার রাজনীতি ছাড়াও যে ব্যবসা ছিল ওইটার সাথে মাফিয়া জগতে পা রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে শামির রাজ সর্দার বিদেশে যাওয়ার ঠিক 4 বছর পর বাংলাদেশ ব্যাক করে। আই থিঙ্ক উনি একা ছিলেন না, ওনার সাথে ছিল ওনার মামাতো ভাই মানে আরহাম খান বীর। অ্যান্ড তারা ঢাকাতে ছিলেন না, ছিলেন চট্টগ্রামে। এরপর তাদের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। বলা চলে শামির রাজ সর্দার এবং কিছুদিন পরেই চলে যান লন্ডনে, থেকে যান আরহাম খান বীর। আমি এগুলো ওনার আইডেন্টিটি নিয়ে এয়ারপোর্টে খোঁজ নিয়েছি, প্লাস হ্যাকিং সিস্টেমে পুরনো কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। যেহেতু আপনার থেকে কিছু তথ্য নিয়েছিলাম, তাই এগুলো জোগাড় করতে তেমন বেগ পেতে হয়নি। আরহাম খান বীর কেন বাংলাদেশ থেকে গেলেন এটা তো আপনি নিজেও জানেন, যেহেতু সে বর্তমান আপনার ভাই। শামির রাজ সর্দার কেন চলে গেলেন এটা এখনো জানা যায়নি। খোঁজ নিয়ে তাহলে জানো। অবশ্যই ম্যাম, তবে আমার মনে হয় এই খোঁজ আপনি বেশি ভালো করে বলতে পারবেন। মানে? শামির রাজের পাসপোর্ট ভিসা তো ওনার ঘরেই আছে, ওগুলো একটু চেক করবেন। আমি তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে জেনেছি। আর আজ সকালে তাজের ওখানে গিয়েছিলাম। মাহমুদ সর্দার ওখানে ছিল বেশ কিছু সময় ধরে, ভাবাতো। তাই ছেলেকে দেখছিল অপলক দৃষ্টিতে। তাজকে দেখে তোমার কি মনে হলো? সে তার সেন্সে থাকে না। শামির রাজ সর্দার ও মাহমুদ সর্দার প্রতিদিন তাকে দেখতে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম তাজ যখন চিনতে পারে বাবা আর ভাই এসেছে, তখন গল্প করে যেন চিনতে পারে না, তখন এগিয়ে চলে। আর তার সর্দারের আবার ব্রেনে আঘাত লাগে জন্মের সময়। একটুতেই মাথা ব্যথা করে, সে কিছুই মনে রাখতে পারে না। মায়া এবার তাকে বলে, আমি বাসায় গিয়ে খোঁজ নিচ্ছি।
তুমি এটা জানাও তো আজকে কখনো ছুটিতে রাখা হয়েছিল কিনা, আর সেই ছুটির ডেট কবে, কতটুকু সময়ের জন্য নিয়েছিল? ওকে ম্যাম। বলেই লোকটা চলে গেল। মায়ার অপেক্ষা করতে পারলো না, হাত ঘড়ি দেখে নিল। সেই সকাল থেকে কাজ করেছে, লাঞ্চ করে আবারও কাজে বসেছিল। এখন তার আর কাজে মন নেই। দ্রুত চেয়ার থেকে উঠে চলে গেল বাসায়। বাকি কাজের দায়িত্ব তারেককে দিয়ে গেল। হিয়া মন খারাপ করে বসে আছে ক্যান্টিনে। ওর সামনে এসে বসলো একটা মেয়ে, হিয়ার ফ্রেন্ড মানহা। হিয়াকে দেখে বলে, মন খারাপ কেন তোর? হিয়া মানহার দিকে তাকিয়ে বলে, এমনি। কি হয়েছে বল। কিছু হয়নি দোস্ত, ভালো লাগছে না কিছু। তোর সেই ভাই দেখলাম কলেজে এসেছে, কোনো এক মেয়ের সাথে কথা বলছে। মনে হলো প্রেমে পড়েছে দুজনে। প্রেম করছে নাকি রে? ভ্রুকুচকে হিয়া বলে, আমার কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই যে রৌদ্রদ্বীপ রৌদ্র। হিয়ার বুকের মাঝে ধক করে উঠে। মানহার দিকে তাকিয়ে বলে, কোথায় দেখেছিস তুই তাকে? কলেজের পেছনে, মেবি রেস্টুরেন্টে যাচ্ছে ওরা। ও। বলেই হিয়া উঠে বলে, আজ আসি রে। বিদায় জানিয়ে চলে যায়। বাইরে এসে ভাবলো একবার রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক সত্যি কি রুদ্র ওখানে আছে। রেস্টুরেন্টে এসে হিয়া এদিক ওদিক তাকালো। কিছু দূর তাকাতেই দেখতে পেল একটা টেবিলে বসে আছে রুদ্র, একটা মেয়ে। মেয়েটি হাসি হাসি মুখে কথা বলছে রুদ্রের সাথে। রুদ্র কি সুন্দর, তাকে সায় দিচ্ছে। একসময় মেয়েটি রুদ্রকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিতে নেয়। রুদ্র কি সুন্দর সেই খাবার খেয়ে নিল। দেখে হিয়ার মাথা গরম হয়ে গেল। হিয়া দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র খাবারটা মুখে নিয়ে পাশে তাকাতেই দেখতে পেল হিয়াকে। হিয়াকে দেখা মাত্রই রুদ্রের মুখের সব খাবার বেরিয়ে আসলো। হিয়া অশ্রুসিক্ত নয়নে চলে গেল সেখান থেকে। সামনে থাকা মেয়েটি রুদ্রকে বলে, আর ইউ ওকে বেবি? রুদ্র মন চাইলেও পারছে না হিয়াকে আটকাতে। এটা রুদ্র জানে এখনই হিয়া কান্না করে দিবে। বরাবরের মতো এবারও তাকে শুনতে হবে নষ্ট পুরুষ, কিন্তু এখান থেকে উঠলে সে পারবে না আসামিকে ধরতে। সামনে থাকা মেয়েটি একটি ক্রাইমের সাথে যুক্ত, যাকে প্রেমের ফাঁদে ফেলে ওই গ্রুপের মেন লিডারকে ধরার জন্য কলেজে আসা তার। হিয়াকে দেখাবে না বলেই কলেজের পিছন থেকে মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে আসলো, তাও কাজ হলো না। যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রুদ্রের হয়েছে সেই জ্বালা। মনে মনে রুদ্র বলে, এই জ্বালাই কবে না আমি জবটাই ছেড়ে দেই। বাসায় এসে মায়া নিজের ঘরে চলে গেল। রাজের বিভিন্ন ডকুমেন্ট যেখানে আছে ওই জায়গায় চাবি মায়ার কাছেও আছে। মায়া কাগজপত্র দেখতে থাকে। দেখতে পেল পুরনো সেই ভিসা, যেখানে রাজ কবে দেশে এসেছিল এটা উল্লেখ করা আছে। মায়া ওগুলো দেখে বলে, এই দিনেই তো আমাকে আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে মন্ত্রীমশাই এতদিন ছিলেন না? এর মানে আমার ধারণা ঠিক। ওই দিন আমার মন্ত্রীমশাই আমাদের কাছে ছিল না, ও আমাকে বের করে দেয়নি, ওটা ছিল তাজ। মায়ার কাছে আবারও কল আসে। মায়া রিসিভ করতে ওপাশ থেকে বলে, ম্যাম, আপনাকে একটা তালিকার ছবি পাঠিয়েছি, ওটা দেখুন। মায়া ছবিটি দেখলো। তাজ যেখানে থাকে ওখানকার পুরনো তথ্য। তাজকে এক সপ্তাহের ছুটিতে বাসায় আনা হয়। গার্জিয়ান সইতে আছে মালিনীর নাম। কাগজটি দেখে মায়া বলে, তুমি শিওর এটা ওই সময়ের তালিকা? এত তাড়াতাড়ি পেলে কি করে? এগুলো এখানে ডকুমেন্ট আকারে থাকে ম্যাম। এক্সট্রা মানি পকেটে গুঁজে দিয়েছি, তাই আপনার বলা সাল অনুযায়ী আমাকে খুঁজে দিল। একটা কাজ করো, ওখানে বলো মোহনা সর্দার নামে একজন এই খোঁজ নিতে পাঠিয়েছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। ওকে ম্যাম। মায়া কল কেটে এবার মৃদু হেসে বলে, সোনালি আর মালিনী এবার শেষ হয়ে যাবে। পর আবারও হাতে থাকা কাগজগুলো দেখে আনন্দে হাসতে থাকে। এই কাগজের সাথে কিছু ছবিও ছিল, মায়া আর রাজের ছোটবেলার ছবি। মায়া ওগুলো দেখে আনন্দে কেঁদে দেয়। চোখ থেকে তার পানি ঝরছে, মুখে হাসি ঝুলিয়েই আছে। ছবিতে থাকা রাজের মুখে হাত বুলিয়ে বলে, আমার পুতুল বর, আমার মন্ত্রী মশাই, আমাকে সে কখনো আঘাত করেনি, বরং আমিই তাকে আঘাত করেছি। আমার মন্ত্রী মশাইকে আমি নিজেই আঘাত করেছি, বারবার কষ্ট দিয়েছি। আমি এতটা নিষ্ঠুর হয়েছি তার প্রতি। একটু কান্না করে মায়া আবারও ভাবে, ভাই আর মন্ত্রী মশাই তো একই দিনে দেশে আসে। ওই দিন মায়ের অ্যাক্সিডেন্ট হয়, আমি অজ্ঞান হয়ে যাই। আমার সেন্স ফেরে কিছুদিন পর ভাই আমাকে অ্যাজাইলাম পাঠায়, আর এরপর আমাকে আর বোনকে একসাথে তার বাসায় আশ্রয় দেয়। যেহেতু ওরা একই দিনে দেশে আসে, তাহলে এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে ভাই আর মন্ত্রীমশাই দুজনেই তো জানে। মন্ত্রীমশাই আমার সাথে দেখা দিল না কেন? ভাইকে শুধু আমার কাছে রেখে গেল কেন? মায়ের মৃত্যুর পর কি তাহলে মন্ত্রীমশাই আমায় ফেস করতে চায়নি, নাকি অন্য কোনো কারণ আছে? খোঁজ নিতে হবে আমার সবকিছুর। ভাই আর মন্ত্রীমশাই কি করতে চাইছে আমাকে জানতেই হবে। এর আগে আমি আমার মন্ত্রীমশাইকে আমার কাছে চাই। আজকে আমি আর আমার মন্ত্রীমশাই একসাথে সময় কাটাবো। ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটবে আজ আমাদের।
মায়া উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে কল দিল রাজকে। প্রথম কল আসায় কেটে দিল পিয়াস, কারণ ফোন তার কাছেই আছে, ভাইব্রেট হচ্ছে শুধু, না দেখেই কেটে দেয়। পরবর্তীতে আবারও রিং হয়। পিয়াস এবার ফোনের দিকে তাকালো, মায়ার কল দেখে রাজের দিকে তাকালো। রাজ সামনে কিছু কাগজ নিয়ে বাকিদের সাথে কথা বলছে। কৃষিমন্ত্রী হওয়ার কারণে রাজকে চাষিদের বিষয়ে বেশি কথা বলতে হয়। পিয়াস এখন কি করবে বুঝতে পারছে না। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে রাজ, ফসলের বিষয়ে সে মতামত না দিলে এরা এগোতে পারছে না। এদিকে মায়া তাকে কল করেছে। রাজকে বলবে কি বলবে না ভেবে মনে মনে বলে, এই বেটা যে বউ পাগলা বলা যায় না। ওর বউয়ের কল না ধরার অপরাধে আমাকে শুলে চড়াতে পারে। তাই পিয়াস রাজের কানের কাছে মুখ রেখে বলে, ম্যাম কল করেছে বস। রাজ হাতে কলম নিয়ে এতক্ষণ কথা বলছিল। পিয়াসের মুখে এহেন কথা শুনে বুঝলো না, তাই মাথা ঘুরিয়ে বলে, কেন ম্যাম? এই সময় মায়া তাকে কল দিবে এটা ভাবা সম্ভব না, তাই এই প্রশ্ন করা তার। পিয়াস ফোনটা দেখিয়ে বলে, আপনার বউ। রাজের হার্টবিট যেন দ্রুত গতিতে চলাচল করছে। পিয়াসের থেকে ফোন নিয়ে কানে নেয়। ওপাশ থেকে মায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মন্ত্রী মশাই। রাজ যেন দুনিয়া হারালো। মায়া কান্না করছে। চেয়ারে বসা অবস্থায় আরো শক্ত করে চেয়ার ধরে রেখেই বলে, কি হয়েছে মায়াবতী? মায়া এবার দেয়ালে হেলান দিয়ে চোখটা মুছতে মুছতে বলে, আজকে আমার বাসায় আসতে পারবে? ওখানে থাকবো আজকে আমরা। রাজ ভ্রুকুটি করে বলে, কেন? মায়া এবার কাপা কাপা ঠোঁটে বলেই দিল, আই মিস ইউ মন্ত্রী মশাই, মিস ইউ সো মাচ। রাজ চোখ বন্ধ করে নেয়, ঠোঁটের প্রাণবন্ত হাসি ফুটিয়ে বলে, আবারও বলো মায়াবতী। আই মিস ইউ সো মাচ। আমি খুব মিস করছি আপনাকে, খুব। আমি আসছি মায়াবতী। বলেই রাজ কল কেটে দেয়। মিটিংয়ে সকলের সামনে থেকে চেয়ার পিছিয়ে উঠে দাঁড়ায়। পিয়াস কিছু বলার আগে রাজ বলে, ফুলে দোনে চলো পিউ বেবি। অন্য একজন লোক পাশ থেকে বলে, আজকের মিটিং অনেক গুরুত্বপূর্ণ মিস্টার শাহমির রাজ সর্দার। রাজ টেবিলে 2 হাত ভর দিয়ে লোকটার দিকে চেয়ে বলে, মিটিং যেমন ঠিক গুরুত্বপূর্ণ তেমনি আমার মায়াবতীর ইচ্ছা পূরণ করাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আফটার অল শি মিস মি আফটার ফিউ ইয়ার্স লেটার। সরি এভরিওয়ান, আই হ্যাভ টু স্পয়েল দিস মিটিং। রাজ চলে গেল। পিছনে চলে গেল পিয়াস। চেয়ারে বসে থাকা অন্য একজন রাজনৈতিক লোক আলতো হেসে বলেন, আমাদের SRS তার বউকে খুব ভালোবাসে। ব্রেভ অফ হি ক্যান ম্যানেজ অল সাইড। ফুলের দোকানে এসে মায়ার প্রিয় নীল রঙের ফুলের পাশ দিয়ে সাদা গোলাপ দিয়ে সাজিয়ে একটা তোড়া বানালো রাজ। আলাদাভাবে একটা লাল গোলাপ নিল। এগুলো নিয়ে হাসজ্জ্বল মুখে গাড়ির দিকে এগুতে নিলেই দূর থেকে একটা গুলি এসে রাজের বাম হাতের পাশ দিয়ে চলে যায়। বাম হাতের কোণা দিয়ে রক্ত ঝরছে। পিয়াস এতক্ষণ গাড়িতেই ছিল। এমন দৃশ্য দেখে গাড়ি থেকে বেরিয়ে এসে রাজের হাত ধরে। আর রাজ একটু ঝুঁকে বসে সামনে তাকালো। একজন লোককে দেখলো দৌড়ে যেতে। রাজের বডিগার্ড ওই লোকটাকে তাড়া করেছে। পিয়াস রাজকে নিয়ে গাড়িতে বসালো। ড্রাইভারকে বলে, হাসপাতালে চলো। রাজ বাধা দিয়ে বলে, না মায়াবতী, বাড়িতেই চলো। বস আপনার হাত থেকে রক্ত ঝরছে, এটা তো বন্ধ করতে হবে। আমার শখের নারীর মন থেকে দূর থেকে যে হৃদয় হরণে ভুগছি আমি, ওটাকে বন্ধ করতে চাই। আমি এই ক্ষত পরে সরাবো আগে আমার বউয়ের মায়াবী মুখটা দেখে সুখের রাজ্যে পাড়ি দেব। আপনি একজন মন্ত্রী বস, একটু বুদ্ধি খাটান। মন্ত্রী বলে কি বউকে নিয়ে ভাবার সময় রাখতে পারি না? পিয়াস আর কি বলবে, চুপ করে আছে। শুধু ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মায়া অপেক্ষা করছে তার জন্য। আজকে রাতে দুজনের মনের মিলন হতে চলেছে যে। নিজের বাসায় আজ অনেক দিন পর এসেছে মায়া। ঘরের চারিপাশ দেখছে পরখ করে। এর মাঝে একজন মহিলা এসে বলে, ম্যাম, আপনার কথা মতো ফুলগুলোর পাপড়ি ছড়ানো হয়েছে, আর এই যে ব্লু শাড়ি, আর এটা। বলার আগে মায়া ওর হাত উঁচু করে থামিয়ে দেয়। মায়া জানে ওটাই কি আছে, তাই মুচকি হেসে বলে, ওগুলো কাউচে রেখে দাও। আর হ্যাঁ, টেবিলের উপরে বড় থেকে ছোট পরপর 3টে ক্যান্ডেল স্ট্যান্ড রাখো। ওগুলোতে আগুন জ্বালিয়ে তুমি চলে যাও। মায়ার কথা মতো মহিলাটি তাই করলো। যাওয়ার সময় মহিলাটি পা থামিয়ে মায়ের দিকে একবার চাইলো। মায়া ভ্রু কুচকে বলে, কিছু বলবে? বলছিলাম একটা বেলি ফুলের গাজরা মাথায় লাগালে ভালো হতো না? না মানে আজকাল অবশ্য সেই প্রেম নেই, তবে মেয়েদের সাজের সাথে যদি বেলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তাহলে নাকি স্বামীর ভালোবাসা আরো গভীর হয়, তাই বললাম। আমি যদি বলি বেলি ফুলের গাজরা মাথায় দিই তাহলে স্বামীর ভালোবাসা গভীরভাবে পাবো? মহিলা কোনো কথা না বলে মায়ের দিকে তাকিয়ে আছে। একেবারে ভালোবাসা পাবে এটা শিওর হয়ে বলা কি আদৌ যায়? এটা তো নারীর ভাগ্যের ব্যাপার। মায়া মৃদু হেসে বলে, গাজরা পাবে কোথায় এত রাতে? আমি তো 2টো বড় বড় বেলি গাছ লাগিয়েছি, ছাদেই আছে। রাতে ফুটেছিল কতগুলো, সকালে পানি দিতে গিয়ে নিয়েছিলাম। যদিও জানতাম না কাজে লাগবে, তাও এনেছি। নিজের শখের বশে আনা আর কি। তাহলে নিয়ে আসো।
মহিলাটি বেলি ফুল দিয়ে গাজরা বানালো নিজের হাতে, শুয়ের মাঝে সুতো দিয়ে ফুলগুলো ঢুকিয়ে দিল। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে। মহিলাটি এবার মায়ার দিকে তাকিয়ে বলে, শাড়িটা পরে আসো, আমি সাজিয়ে দিব তোমাকে। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। মায়া চলে গেল বাথরুমে। মায়ের কাছে থাকা মহিলাটি ভাবছে তার বৈবাহিক জীবনের কথা। তার খুব পছন্দের ফুলেই বেলি। বিয়ের পর স্বামী প্রায় ছুটির দিনগুলোই গাজরা নিয়ে সাজতে বলতো। কত ঘুরে বেড়াতো তারা। অল্প আয়ের সংসার যেন হাঁটি হাঁটি পায়, খুব সুন্দর যেত। এক ছেলেও এক মেয়ে হলো। তারা বড় হওয়ার আগেই স্বামী চলে গেল আল্লাহর কাছে। একা হয়ে গেল মহিলাটি। ছেলের যে কিছু নেই তাও না, একজন সার্ভেন্ট হয়ে ছেলেকে সরকারি স্কুল কলেজে পড়িয়ে মধ্যবিত্ত পর্যায়ে রেখেছে। নিজের যোগ্যতায় ছেলেটা চাকরি করছে, বউ বাচ্চা নিয়ে কত সুখে আছে। এদিকে যে ছেলেটার জন্য বিয়ে করেনি সেই ছেলে বউ পেয়ে তাকে ভুলে গেল। মেয়েটার বিয়ে হয়েছে, সাথে নাতি হয়েছে কয়েক মাস হলো। মেয়েটা টুকটাক দেখলেও তা আড়ালেই রাখে। স্বামীর ভয়ে সবকিছু দিতে পারে না, তবুও যেন মহিলাটির খাওয়া দাওয়ার বা থাকার অভাব নেই। মায়ের কাছে তো সে বেশ আলিশান জীবন কাটিয়ে দিচ্ছে। এত কিছু পেলেও নিজের স্বামী ও সন্তানের সাথে থাকার সুখ যেন তাকে খুব টানে। পুরনো স্মৃতি ভাবতেই চোখ দুটো জ্বলে উঠলো তার, ভিজে আসলো চোখ। মায়া ওয়াশরুমের দরজা খুললো। শব্দে হুঁশ ফিরতে মায়ের দিকে তাকালো। মায়াকে দেখে চোখের পানি মুছে হালকা হাসলো। স্লিভলেস ব্লাউজ আর নেটের শাড়ি গাঢ় নীল হওয়ার কারণে ধবধবে ফর্সা মায়ের গায়ে যেন বেশ আকর্ষণীয় লাগছে। মায়ের চুলগুলো ছোট হওয়ায় দুই পাশে চুল নিলে মায়াকে আরো বেশি সুন্দর লাগে। অতিরিক্ত ছোট না, ওই কাঁধের একটু নিচ পিঠ বরাবর ইউ করে কাটা। মহিলাটি এবার দাঁড়িয়ে মায়াকে বলে, আসো, আমি তোমাকে আজ সুন্দর করে সাজিয়ে দেই। মায়া তার সামনে গেল। মায়াকে বসিয়ে দিয়ে মায়ের চোখে চিকন করে কাজল দিল, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দিয়ে দিল। মায়ের চুলগুলো নিচ দিয়ে একটু কোকড়া করে দেয়। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ গহনা পরতে হবে না, এমনিতেও তোমার এই সাজেই মায়াবী লাগছে। মায়া সম্মতি জানালো। খোপা না করে গাজরাটা চুলের দুই প্রান্তে ক্লিপ দিয়ে লাগিয়ে দিল। এবার মায়াকে দেখে নিয়ে বলে, বিছানাটা নিজের মতো করে সাজাও, খাবারগুলো ঢেকে রাখা আছে, গরম আছে আর হটপটে রেখেছি, তাই চিন্তার কিছু নেই। এবার আমি আসি। মহিলাটি চলে গেলেই মায়া আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে নিয়ে মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলল। অতঃপর ঘুরে ঘুরে নিজেকে দেখছে। পাশে থাকা ডালা নিয়ে গোলাপের পাপড়িগুলো বিছানায় ছিটিয়ে দিল। পাশে টেবিলে থাকা মোমবাতিগুলো নিজের হাতে নিয়ে দেখছিল। এর মাঝে মায়ের কানে ভেসে আসে রাজের মুখে উচ্চস্বরে নিজের নাম শুনে হাত থেকে মোমবাতিটা টেবিলের উপর রেখে দরজার কাছে এলো মায়া। সিঁড়ির রেলিং ধরে দেখলো রাজ নিচে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবির সাথে গায়ে কালো চাদর জড়ানো। রাজদে তাকে গুলিবিদ্ধ হাতটা দেখাতে চাইছে না। মায়া রাজকে দেখে চোখের পানি মুছে দৌড় দেয়। শাড়ির কুচি বাম হাতে ধরে সিঁড়ির কাছে এগোতে নেয়। মায়ের দৌড়ের গতি জানান দিচ্ছে আজ মায়া তার স্বামীকে মন ভরে আলিঙ্গন করতে প্রস্তুত। রাজ আলতো হেসে আশেপাশে তাকিয়ে সকল বডিগার্ডের উদ্দেশ্যে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। আশেপাশে সবাই চোখ বন্ধ করে নিল। মায়া সিঁড়ির শেষ চার প্রান্তর কাছে এসে একটু দাঁড়িয়ে রাজকে অপলক নয়নে দেখতে থাকে। রাজ তার ডান হাত এগিয়ে দিয়ে বলে, আমার পক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। মায়া এবার দৌড়ে এসে চাপটে জড়িয়ে ধরে রাজকে। দুই হাত দিয়ে রাজকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রাজের বাম হাতে বেশ ব্যথা পায়। ব্যথায় চোখ খিচে নেয় রাজ, তবুও বারণ করলো না মায়াকে, যেন এ ব্যথা তার কাছে কিছুই না। মায়া রাজের মুখটা আজ নিজের মতো করে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। এতটা রাজ আশা করেনি। সবকিছু যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। রাজ না পেরেই বলে দেয়, আমি কি স্বপ্ন দেখছি মায়াবতী? কেন? আপনি স্বপ্ন দেখবেন কেন? আমার মায়াবতী তো আমাকে এত ভালো কখনোই বাসিনি, তাই মনে হলো স্বপ্ন দেখছি আমি। এগুলো স্বপ্ন না মন্ত্রী মশাই, এগুলো বাস্তব। তার মানে আজ আমার নিজের বৌধারা ইজ্জত ধরন হচ্ছে, তাই তো? মায়া হাত দিয়ে আলতো চাপড় মারল রাজের বুকের উপর। রাজ মায়াকে আপাদমস্তক দেখে নিল। মায়ার পেটের কাছে চোখ রাখতে যেন চোখটা আটকে গেল। সাদা মাংসপেশি স্পষ্ট প্রকাশ পেয়েছে। রাজ পাশে থাকা গার্ডদের ও পিয়াসকে উদ্দেশ্য করে বলে, প্রিয় বেবি, তোমার এখন চোখটা বন্ধ রেখে এখান থেকে বিদায় নাও। পিয়াস চোখ বন্ধ অবস্থায় কপাল কুঁচকে বলে, এটা কেমন কথা? এতগুলো জায়গা দিয়ে চোখ বন্ধ করে হাঁটা কি সম্ভব? সবকিছুই সম্ভব। তুমি চাইলে আমার বউকে না দেখে সোজা অন্যদিকে চলে যেতে পারো। যদি আমার বউকে দেখার চেষ্টা করো তাহলে তোমার দুইটা চোখ খুলে আমি আমার বউকে দেখার অপরাধে তোমার বউয়ের হাতে দিয়ে আসবো। একটা কাজ করলেই তো হয় বস, আপনার বউকে নিয়ে ঘরে চলে যান, এরপর আমরা চোখ খুলে বাইরে চলে যাই। আইডিয়াটা মন্দ বলিনি। তাহলে আইডিয়াটা কাজে লাগিয়ে আমাদের রেহাই দিন। রাজ দুষ্টু হেসে মায়াকে নিজের কোলে নিয়ে চলে যায় উপরে। মায়া রাজের কাঁধে এক হাত রেখে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। মায়াকে ঘরে এনে নিজের পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজায় শব্দ হতে পিয়াস চোখ খুলে বলে, বেটা বউ পাগলা মন্ত্রী চলে গেছে, এবার তোমাদের চোখে স্বাধীন চিত্তে এদিক ওদিক ঘোরাতে পারো। পিয়াস চলে গেল। তার পিছে চলে গেল বাকি গার্ড। রাজ মায়াকে নিয়ে সোফায় বসলো। এরপর মায়ের গালে হাত রেখে মায়ের চোখের দিকে চোখ রেখে বলে, আজ তোমার কি হয়েছে মায়াবতী? মায়া রাজের কাছে এগিয়ে এসে বলে,
বরকে নিজের করে পেতে চাই, তাই এসব করেছি। রাজঘরের চারিপাশে দেখলো বিছানায় ফুলের পাপড়ি ছিটিয়ে আছে, কিছু কিছু ফার্নিচারের উপর ক্যান্ডেল স্ট্যান্ড রাখা। রাজ এবার মায়ার খুব কাছে আসলো। মায়ের কাছে আসতেই বেলি ফুলের ঘ্রাণ পেল। এই ঘ্রাণে ঘায়েল হয়ে গেল রাজ। মায়ের মুখটা এগিয়ে নিয়ে সোজা মায়ার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁটের উপর কাজ চালিয়ে এবার মায়ার গালটাকেই ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকলো। মায়া চোখ বন্ধ করে সায় জানালো। রাজের ইচ্ছা মতো তাকে আজ প্রেম নিবেদন করতে দিচ্ছে মায়া। রাজ চোখ বন্ধ রেখে মায়ার চুলের কাছে নাক নিয়ে নিঃশ্বাস নিয়ে মায়ের কানে দিল এক কামড়। মায়া একটু কেঁপে উঠল। রাজ চোখ বন্ধ অবস্থায় হেসে দিল। মায়ার কানে বিড়বিড় করে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। মায়া এবার রাজকে একটু সরিয়ে দিয়ে বলে, এত জোরে কামড় দিয়ে বলছেন দুষ্টুমি করবো না? তুমি না করলে বলতাম নাকি? আচ্ছা চলুন, ডিনার তো করে নিন, নাহলে রোম্যান্সের জন্য রাতে না খেয়ে থাকতে হবে। রাজ মায়ার কোমরটা নিজের কাছে এনে বলে, তাহলে ডিনারের পরে তোমার হটিনটি লুকস নিয়ে আমার সামনে আসতে। আজ রাতে তো আমার খাবার না খেয়ে তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছা করছে মায়াবতী। লুচ্চা মন্ত্রী মশাই এগুলো ছাড়া কিছুই বোঝে না। এই এতগুলো কোনগুলো মায়াবতী? এই এই যে রোম্যান্সে পোকা। রোমান্স করতে দিচ্ছই বা কই? সব সময় বাধা দাও তুমি। আজকে দিব না বাধা, কিছু একটা খেয়ে নিন। খাবো না, পেট ভরে আছে। কি খেয়েছেন আপনি যে পেট ভরে গেছে? তোমার ঠোঁটের টেস্ট নিয়ে পেট ভরিয়েছি, কাছে আসো আর একটু পেট ভরাই। ধুর বলেই মায়া উঠে দাঁড়ালো। পাশে থাকা খাবারগুলো নিয়ে রাজের সামনে রাখলো। রাজ সোফায় বসে থেকে দেখছে। পাশে যে একটা প্যাকেট আছে এটাও অনুভব করলো, কিন্তু খুলে দেখলো না। মায়া প্লেটে খাবার বাড়তে রাজ প্লেট নিয়ে নিল। মায়া অন্য প্লেটে খাবার নিতে চাইলে রাজ বলে, ওটা রেখে দাও। আমি খাবো না। খাবে আমার সাথে, আজকে এক প্লেটে দুজনে খাবো। মায়া মিষ্টি হাসি উপহার দিল। রাজ একটা চিকেন ব্রেস্ট ফ্রাইয়ের পিস নিজের মুখে নিয়ে মায়ের দিকে এগিয়ে এলো। মায়া বুঝে নিল তাকে কি করতে হবে। ফ্রাইয়ের শেষ দিকে সেও কিছুটা বাইট দিতে থাকে। একসাথে দুজনে ফ্রাইটা বাইট দিয়ে একেবারে দুজনের ঠোঁট আবারও একত্রিত করে নিল। একটু ছোঁয়া লাগার সাথে সাথেই মায়া সরে এসে চামচে করে রাইস নিয়ে রাজের দিকে ইঙ্গিত করে। রাজ খাবারটুকু মুখে নিয়ে মায়াকেও চামচের সাহায্যে খাইয়ে দেয়। দুজনে খাওয়া শেষ করে পানি পান করতে রাজ এবার উঠে দাঁড়ায়। বিছানার দিকে তাকিয়ে মায়ের দিকে ঘুরে বলে, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড স্পেশাল টাইম উইথ মি? মায়া সফট মিউজিক চালিয়ে রাজের কাছে এসে রাজের গলায় দুই হাত রাখলো। তারপর রাজের নাকে নিজের নাক ঘষে বলে, আই নিড মোর স্পেশাল। রাজ এবার ঠোঁট কামড়ে হেসে মায়ের কোমর ধরে নিজের বুক বরাবর টেনে আনে। তারপর মায়ের গালে ছোট একটা চুমু দিয়ে বলে, দেন লেটস গো ওয়াইফ। মায়া রাজের কাঁধে হাত রাখে আর রাজ মায়ের কোমরে। এদিকে বাজতে থাকে ইংলিশ গান। সেই গানের তালে দুজনে নাচতে থাকে। নাচের তালে রাজ মায়ার ঠোঁটে আবারও নিজের ঠোঁটের আয়ত্তে করে নেয়। একসময় মায়া কন্ট্রোললেস হয়ে গেল। দিকবিদিক হারিয়ে রাজের সাথে সঙ্গ দিল। হঠাৎই রাজের গা থেকে চাদর সরিয়ে নেয়। চাদরটা সরতেই মায়ার নজরে গেল রাজের সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ। মায়া এটা দেখে রাজের থেকে সরে যায়। রাজের বাম হাতের ক্ষতস্থানে হাত রেখে বলে, এখানে কি হয়েছে মন্ত্রী মশাই? গুলি লেগেছিল। আমায় আগে কেন বলেননি? আমার রোমান্স স্পয়লার হয়ে যেত। শাট আপ মন্ত্রী মশাই, শুধু রোম্যান্স করেন। আপনার হাতে ক্ষতটা দেখেছেন আপনি? আমাকে দেখতে দিন তো। রাজ এবার চ শব্দ করে বলে, সামান্য এই বাড়ির ক্ষতটা দেখছো কেন মায়াবতী? এতগুলো বছর ধরে মনের গহিনী জমে থাকে ক্ষতটাও একটু দেখো। হাতের ক্ষত তো সেরে যাবে, কিন্তু মনের গহিনী ক্ষতটা সারবে না। মায়া রাজের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, সব ক্ষত সারবে মন্ত্রী মশাই, একটু দাঁড়ান। মায়া মেডিসিন বক্স নিয়ে রাজের কাছে আসে। রাজকে পাঞ্জাবির দিকে ইশারা করে বলে, এটা খুলুন। রাজ বুকে হাত রেখে মজা করে বলে, বউয়ের সামনে সতীত্ব হরণ করতে লজ্জায় লাগে মায়াবতী। ফাজলাম করবেন না মন্ত্রী মশাই, আপনার হাতে ব্যান্ডেজ করতে হবে। তুমি খুলে দাও। মায়া এবার রাজের পাঞ্জাবির উপরের বোতাম খুলে পাঞ্জাবি খুলে দেওয়ার পর রাজের বাম হাতে জগ থেকে অল্প পানি নিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। রাজের ওই ক্ষতস্থানে একবার স্প্রে করে দিয়েছে পিয়াস। তাই এত চিন্তার কিছু ছিল না। মায়া কেমন করে উঠে এটাই একবার দেখতে চাইল রাজ। মায়া এবার রাজের ক্ষতস্থানে ফু দিচ্ছে। রাজ মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া ফু দিয়ে এবার রাজের মুখের দিকে তাকালো। ভ্রু কুচকে বলে, এবার তাকিয়ে আছেন কেন? রাজ মায়ার দুই গাল টেনে বলে, আমার কুট্টুস কুট্টুস বউটাকে দেখতেছি। কি সব নাম আবিষ্কার করেন আপনি? আমি বাচ্চা নাকি যে আমার মুখ ধরে টানছেন আপনি? আমার বউটা তো একটা বাচ্চা, অন্তত আমার কাছে। মন চায় তার গালটা ধরে টানি। ওলে লেলে। মায়া রাজের হাতটা সরিয়ে দিল। মুখটা বিড়ালের মতো করে রাগ দেখালো। এবার রাজ মায়াকে সোফায় হেলিয়ে দিয়ে মায়ের গলায় মুখ ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর নিজে থেকেই উঠে দাঁড়ালো। মায়া কিছু বুঝতে না পেরে বলে, কি হলো? না, এ ব্যাপারটা ভাল লাগছে না। কেন? রাজ মায়ার হাতটা নিয়ে দাঁড় করিয়ে বলে, আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। লাইক? বাথরুম বিলাস। ছি না। কে শুনে কার কথা? রাজ মায়াকে কোলে নিয়ে বলে, আজ বাথরুম বিলাস করবো। এরে
বলেই মায়াকে নিয়ে চলে গেল বাথরুমে। মায়াকে বাথটাবে ফেলে দিয়ে ওখানে লাফ দিল রাজ। মায়ার উপর ঝুঁকে মায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, লেটস গো ফর রোমাঞ্চ ওয়াইফ। আপনার ক্ষত? গুল্লিমারি খতর, শুরু করে রোমাঞ্চ। কাছে আসো মায়াবতী। বলেই রাজ শুরু করে দিল। আজ পূরণ হতে চলল মায়া রাজের বাথরুম বিলাস। রাজের ইচ্ছাকে স্বইচ্ছায় সমর্থন করে নিচ্ছে মায়া। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরল বীর। এসেই জারার ঘরের কাছে যায়। জারা একটা ব্ল্যাক নাইট ড্রেস পরে আছে, বিছানায় উপর হয়ে 2 পা উঁচু করে নাড়াচ্ছে আর ফোনে মন স্থির রেখেছে অন্যদিকে ফিরে। দরজার কাছে এসে জারাকে দেখছে বীর। যারা ইংলিশ মুভি দেখছে। একটা সময় মুভিতে কিসিং সিন চলে আসে, যেখানে নায়কটা নায়িকাকে অনেক হার্ড করেই সবকিছু করে। একটু বেশি ওপেন রোম্যান্স ছিল। হেডফোন না থাকায় সাউন্ড শুনতে পাচ্ছে বীর নিজেও। যারা এগুলা দেখে যাচ্ছে। এদিকে বীর একবার ফোনে সিন দেখছে তো একবার জারার দিকে তাকাচ্ছে। বীরের মন মস্তিষ্ক এবার যেন বিঘ্ন ঘটায়, বাজে নজর তৈরি হতে থাকে তার। তবুও নিজেকে সংযত করে ঘরের ভিতরে এসে জারা থেকে ফোন নিয়ে নিল। আচমকা ফোন হাত থেকে সরে যাওয়ায় পাশ ফিরে তাকালো যারা। বীরকে দেখে চুপ করে উঠে বসলো। মুখটা শুকনো করে বলে, মুভিটা দেখতে দিলে না কেন? এগুলো বাজে সিন, এইসব দেখতে হয় নাকি? তাহলে কি দেখবো শুনি? ওই জি বাংলা স্টার জলসে কিভাবে স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে ভেঙে দিতে হয়। এই না, ওগুলো তো আরো বিচ্ছিরি কাজ। যারা এসে হেসে দিয়ে বীরের হাত থেকে ফোন নিয়ে বলে, আমার কাছে মুভিটা বেশ লাগছিল, এবার ফোনটা না নিলেই পারতে। আমার সাথে দেখবে এগুলো? হুম, একদমই না, এখানে অ্যাডাল্ট সিন। আমার নট অ্যাডাল্ট জারামন। যারা এবার চুপ করে বীরকে দেখছে। বীর জারার উপরে উঠে যারা 2 দিকে হাত ভর দিয়ে ঝুঁকে পড়ে। যারা একটু ঘাবড়ে গেল, তোতলিয়ে বলে উঠে, কি করতে চাইছো? যা করতে চায় তাকে মুখে বলে দিলে হবে? একটু একটু করে দেখায়। না, দূরে যাও, দূর থেকে বসে কথা বলো। বীর গেল না দূরে, বরং জারার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু দিল। তারপর জারার ঠোঁটের দিকে চোখ রেখে বলে, ডু ইউ লাইক ডার্ক রোম্যান্স? নো। Then why are you looking at them? যারা কিছু না বলে বীরকে সরিয়ে দিল। একবার কল্পনা করলে মুভির মতো যদি বীর তাকে টর্চার করে রোম্যান্স করে, সে তো আর বেঁচেই থাকবে না। অন্তত যারা তো এত হার্ড না। ভাবতেই গা শিওরে উঠে যারার। এগুলো দেখতে আকর্ষণীয়, নিজের সাথে ঘটাতে না আনমনেই বলে দেয়, আমি এসব রোম্যান্স যতই দেখি না কেন, বাস্তবে তো আমি এগুলো জীবনেও সইতে পারবো না। বীর হাসতে হাসতে শুয়ে পড়ল বিছানায়। যারা বিরক্ত হলেও যখন বীরের মুখের দিকে তাকালো তখন সে চেয়েই রইল। বীরের এই হাসি খুশি মুখটা দেখতে তার ভালোই লাগে। বিশেষ করে রাগী গম্ভীর ব্যক্তিটির মুখে হাসি দেখার ভালো লাগাটাই যেন ভিন্ন কিছু। যারা মনে মনে বলে, কে বলবে এই লোকটা এভাবে রোমান্টিক কথা বলতেও জানে? যে লোক কিনা অন্যদের সাথে কথা বলার আগেই বন্দুক দিয়ে ওপারে পাঠিয়ে দেয়, সেই লোক একমাত্র আমার কাছেই তার ভালোবাসা প্রকাশ করে। আমি হয়তো সব থেকে ভাগ্যবতী এক নারী যে এক মাফিয়ার গভীর ভালোবাসা পেয়েছে। আজকে মায়ারাজ মিলে বাথরুম বিলাস শেষ করলো। রাজ তার কাজ শেষ করে হ্যান্ড শাওয়ার নিয়ে মায়াও তাকে পরিষ্কার করে নিল। এরপর বাথটব থেকে উঠে মায়াকে একটা তোয়ালে দিল। মায়া তোয়ালে নিয়ে বলে, কাউচের কোণায় দেখবেন একটা প্যাকেট আছে, ওটা আমায় দিয়ে যান। রাজ গায়ে তোয়ালে পেঁচিয়ে বাইরে গেল। ড্রেসিং টেবিলের সামনে এসে চেয়ারের উপরে দেখলো একটা প্যাকেট। ওটা হাতে নিয়ে ভিতরে থাকা জিনিসটা দেখতে লাগলো। ডার্ক ব্লু নাইট ড্রেস, যেটা দেখে রাজ ঠোঁট কামড়ে বলে, অলরেডি বাথরুম বিলাস করছি, এখন কি এই নাইট ড্রেস পরে মায়াবতী আমাকে হটি নটি সেজে মেরে ফেলতে চায়? রাজ মায়ের কাছে নাইট ড্রেস এগিয়ে দিয়ে বলে, রেডি ফর এগিন মায়াবতী। মায়া এবার রাজের মুখে টাওয়েল ছুঁড়ে মারল। রাজ ওটা নিয়ে চলে গেল ঘরে। মায়া আয়নার নিজেকে দেখে নিল। বেলি ফুলের পাপড়িগুলো সব বাথটাবের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মায়া এবার ওগুলো দেখে বলে, এই লোকটা তো একটু বেশি গভীর ভালোবাসা দিয়েছে। মায়া নাইট ড্রেস পরে বাইরে আসতেই দেখলো রাজ এখনো তোয়ালে পেঁচানো অবস্থায় আছে। মায়া ভ্রুকুটি করে বিছানায় বসে অলিভ অয়েল হাতে পায়ে মাখতে মাখতে বলে, চেঞ্জ করুন, ঘুমাবেন না? কেন, রাত জাগার প্ল্যান আছে? এত রাত জাগা ভালো না মন্ত্রীমশাই, শরীরের জন্য ক্ষতিকর। রাজ মায়ার গা ঘেঁষে স্লো ভয়েসে বলে, বউয়ের সাথে রাত জাগাটা ক্ষতিকর না মায়াবতী, এখন একটু আদর দাও। সব একদিনে পেলে বাকি দিনগুলো কি করবেন? বাকি দিনগুলো আদরে ভরিয়ে দেব। বলেই মায়াকে আর কোনো কথা বলতে না দিয়ে তেলের বোতল নিচে ছুঁড়ে ফেলে দেয়। মায়ার গলার কাছে জোরে কামড় দিলে মায়া চোখ খিচে বলে, মারবেন নাকি আমায়? আদরে আদরে আজকে মেরেই ফেলবো মায়াবতী। বলেই মায়াকে নিয়ে কম্বলের ভিতরে ঢুকে গেল। সকালবেলা হিয়া উপন্যাসের বই নিয়ে বসে আছে ব্যালকনিতে। উপন্যাসের পাতায় একবার চোখটা ইশারায় পিছন করছে। এক পলক মনের গহনে লুকায়িত পুরুষকে দেখে নিয়ে পড়তে থাকে নতুন এক প্রেম কাহিনী। বেশ দূর থেকে জিম করছে আর ঘামছে রুদ্র। এই ঠান্ডায় কিনা ঘামছে এটা মানা যায়।
ডাম্বেল দিয়ে জিম করতে গিয়ে শরীরে যে শক্তি প্রয়োগ করতে হয় তার ফলে এই ঘাম। রুদ্র না পেরে গায়ে শার্ট খুলে নিচে ফেলে। এটা দেখে হিয়া হা হয়ে চশমা চোখে তাকে দেখছে। রুদ্র আবারও ডাম্বেল করতে থাকলো। এর মাঝে আপনা আপনি চোখটা ব্যালকনিতে গেল। হিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র একবার নিজের দিকে তাকালো। সিক্স প্যাক বডি, মাংস ফুলে ফুলে আছে, দেখতে যেন টাইগার শ্রফ। হিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্র এবার দুষ্টু হেসে হিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। হিয়া সজ্ঞানে ফিরল, কিছু না বলেই চলে গেল ভিতরে। আয়নায় নিজেকে দেখে আবারও জানালার দিকে একবার উকি দিয়ে রুদ্রকে দেখে মুখ ভেঙচি কেটে বলে, নষ্ট পুরুষ। মায়ার ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। রাজ এখনো বেঘরে ঘুমিয়ে আছে। রাজের গালটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। জানালার সাথে বিছানায় থাকায় শুয়ে থেকেই হাত দিয়ে পর্দা সরিয়ে দিল মায়া। পর্দা সরতেই কাচের জানালা দিয়ে আলো ঢুকলো ভিতরে। কিছু আলো এসে বিরক্ত করলো রাজকে। চোখটা পিটপিট করছে রাজ। মায়া এটা দেখেই হেসে দিয়ে বলে, আপনি নাকি মন্ত্রী? মন্ত্রীর মাঝেও কি না আবার বাচ্চা বাচ্চা ভাব দেখা যায়? রাজ মুচকি এসে ঘুমের মাঝে মায়ার নগ্ন গলার নিচটায় নাক ঘষে। মায়া এবার রাজের পিঠে আলতো চাপড় দিয়ে বলে, এবার উঠুন মন্ত্রী মশাই, বাসায় যেতে হবে তো, এরপর আবার অফিস আছে। আজকে আমার কোনো মিটিং নেই, এছাড়া আজকে কোনো কাজই নেই। মন্ত্রীর আর কি, বসে বসে খাওয়া, কিন্তু আমাকে তো কাজ করতে হবে। কোম্পানিতে আমি না গেলে তো কাজ আগাবে না। রাজ চোখটা ছোট ছোট করে মায়ার দিকে তাকিয়ে উস্কো খুস্কো চুলগুলো ঝাড়ি মেরে বলে, মন্ত্রিনী বুঝি কোনো কাজ নেই? কি কাজ শুনি? জনগণের সেবা করা মন্ত্রিনীর প্রধান কাজ। বউ বউ করতে থাকলে জনগণের সেবা করবেন কখন শুনি? কৃষিমন্ত্রী হিসেবে আমার একটাই সেবা করতে হবে, খাদ্য বিষয়ে নিরাপত্তা জাহির করা। তারপরও আমি অনেক বিষয়ে সামলিয়ে নিয়েছি, এখন বিরতি চাই ভাই। কেন? বউকে প্রাণ ভরে আদর করতে হবে তাই। হয়েছে তো, অনেক তো প্রাণ ভরালেন, এবার চলুন ব্রেকফাস্ট করতে হবে। আর একটু থাকি মায়াবতী। এভাবে আলসেমি করবেন না মন্ত্রী মশাই। রাজ একটু কম্বল সরালো। গরম থেকে শীতের আভাস পেতে আবারও কম্বল জড়িয়ে বলে, অনেক শীত। শীতের আগমন চলছে যে, এই জন্য বলছি এখন উঠতে হবে না, ঠান্ডা লেগে যাবে। আপনি না জনগণের সেবা করবেন মন্ত্রী মশাই? নো মোর ওয়ার্ডস মায়াবতী। বলেই মায়ার ঠোঁটে মর্নিং কিস দিতে শুরু করে। কিছুক্ষণ পর রাজ উঠে মায়াকে কোলে নিল। মায়া ভ্রুকুটি করে বলে, আবার? রাজ মাথাটা নাড়িয়ে বলে, এখন আর আদর দিয়ে কষ্ট দেব না মায়াবতী, এখন তোমার আমার থেকে ছুটি। তাহলে কোলে নিলেন কেন? একসাথে বাদর মেঘে শাওন নেব তাই। মায়া রাজের বুকে আলতো চাপড় মেরে বলে, আপনার দিনে রাতে শুধু বাথরুম বিলাস। ওখানে যে কারো নজর নেই। বলেই চলে গেল। দুজনে আবারও বাথটাবে। মৌ আর পিয়াস উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের পরিপাটি করে নিল। পিয়াস মাথার চুলগুলো ঠিক করে বলে, আমরা সম্পর্কটা অতি দ্রুত এগিয়ে নিলাম বলে মনে হয় না? মৌ গলার দুই পাশে পারফিউম দিয়ে পিয়াসের দিকে ফিরে বলে, এমনটা তো মনে হয় না আমার কাছে। তোমার কাছে এমন মনে হয়? আমরা একে অপরের পরিচিত না, তারপরও 2 রাত একসাথে বৈধ সম্পর্কে জড়িয়েছি আর নিজেদের মানিয়েও নিয়েছি। কেমন যেন তাড়াহুড়ো লাগলো। মৌ মৃদু হেসে পিয়াসের গলা জড়িয়ে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক যত দ্রুত গভীরতা থাকবে তত দ্রুত সম্পর্ক মজবুত হয়। আমি আর তুমি যদি এখন গুটি গুটি পায়ে এগোতাম তাহলে এই সম্পর্কের মাঝে একটা দেয়াল চলে আসার সম্ভাবনা ছিল। একজন স্ত্রী হিসেবে এই দেয়াল আমি তৈরি করতে চাই না। তুমি কি সত্যি আমার মতো গরিবকে মেনে নিয়েছো? গরিব হলেও আমার স্বামী তুমি, ভাগ্যক্রমে আমার নিয়তিতে জড়িয়েছ। এখন ভালোবাসা বৃদ্ধি করাটা জরুরি। আমি তো মিশন শুরু করেছি, এখন তুমিও করো। পিয়াস হেসে দিল। মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে মন্ত্রীর শালী না, একদম বোন মনে হয়। মানে লাগাম ছাড়া আর ভালোবাসার উম্মাদ নাই বত্ন। এই ভালোবাসাটা দেখাই বলেই তো তুমি আমার সাথে নির্দ্বিধায় সংসার করছো জনাব। বলেই মৌ টুক করে পিয়াসের কপালে চুমু দিল। পিয়াস মুচকি হেসে সাহসের সাথে এবার মৌয়ের ঠোঁটটা নিজের আয়ত্তে করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই মৌ আনন্দের হাসি হেসে বলে, ইউ নো হোয়াট, আমি একমাত্র আমার স্বামী থেকে ভালোবাসা নিব বলে এতদিন সিঙ্গেল ছিলাম। এই ভালোবাসা, এই যত্ন সব কিছু আমি আমার স্বামীর থেকে চাই। তুমি আমাকে এইভাবে প্রতিদিন ভালোবাসবে, আর আমি তোমাকে আমার হাতের সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবো তোমাকে, সাথে সেবা ফ্রি। দুজনাই হেসে দিল। পিয়াস মৌকে আলিঙ্গন করে মনে মনে ভাবছে, গরিবের কপালটা এভাবে আপনি আপনি খুলবে এটা ভাবনার বাইরে ছিল। মায়া আর রাত চলে এসেছে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। মাহমুদ সর্দার রাজের দিকে তাকিয়ে বলেন, কালকে তোমার হয়ে আমি সব ম্যানেজ করেছি। তুমি যেগুলো ফোনে পাঠিয়েছিলে ওইগুলো সবাইকে বুঝিয়ে দিয়েছি। ভেরি গুড বাবা। তোমার হাতে কে গুলি ছুড়লো জানতে পারলে কিছু? রুদ্র ইনভেস্ট করেছে, তবে আমার মনে হয় বিরোধী দলের কেউ করেছে। আমাদের গোপন শত্রু এখনো আমার ব্যাপারে অতটা হাইপার হওয়ার সময় হয়নি।
কবে কাজে লাগবে তাকে? দেশে আগে আসুক তো আমার। থাক, আর বলতে হবে না, আসলে আমাদের মিশন শুরু। মায়া ভ্রুকুচকে বলে, কি নিয়ে ফিস ফিস চলছে এখানে? তোমাকে নি। মাহমুদ সর্দার বলতে নিয়েই রাজ হাত ধরে থামিয়ে দিল। রাজ না আটকালে হয়তো মনের ভুলে বলেই দিত সবকিছু। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকিয়ে বলে, পেট পাতলা বাবা আমার। তোমার বাবা হয়ে আমি। তো তোমার পেট পাতলা স্বভাব থাকলে আমি কি বলবো তোমার পেট মোটা? আপনারা আবারও বিড়বিড় করছেন। মাহমুদ সর্দার গলা খাকারি দিয়ে বলেন, এক অপদার্থকে ভুলে ডাউনলোড করেছিলাম আমার বউ, তার মাসুল গুনছি বিড়বিড় করে। মালিনী এসে মাহমুদ সর্দারের পাশে বসলো। এক এক করে সবাই আসলো। সিয়ার হিয়া পাশাপাশি বসে সবাইকে উদ্দেশ্য করে বলে, গুড মর্নিং এভরিওয়ান। সবাই উত্তর দিল। মাহমুদ সর্দার তার বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের কোথাও যেতে হবে না, আজকে মার্কেট করতে বের হও। মিলি সিঁড়ি দিয়ে নামতে নামতে এই কথা শুনে বলে, আমাদের শপিং এর জন্য তুমি নিয়ে যাবে বড় বাবা? আমি তো ব্যস্ত থাকবো মা। এভাবে টুকটাক শপিং তো আমরা বোনেরা প্রায় করি, একটু ফ্যামিলি মিলে একসাথে শপিং করা হয় না? মিলির মন খারাপ দেখে মাহমুদ সর্দারের মনটা খারাপ হয়ে গেল। এমনিতেও মেয়েটার উপর দিয়ে অনেক কিছুই যাবে, যেটা ভাবলে মন চায় তার ভাই আর ভাইয়ের বউকে আরেকটু সুযোগ দিতে, কিন্তু একজনের জন্য বাকিদের জীবন ধ্বংস করা যায় না। তাই তো তিনি না চাইতেও ভাইয়ের বউয়ের বিরুদ্ধে স্টেপ নিতে সবাইকে সহযোগিতা করছেন। মাহমুদ সর্দারের চাহনি রাজ ধরে ফেললো। বাবা বলে কথা। বাবার মুখের দিকে তাকে একবার মিলির দিকে তাকালো। বোনের ভবিষ্যতের কথা ভাবলে চোখটা জ্বলে উঠলো। ভিজে আসার আগে নিজেকে সামলে রাজ বলে, আজকে সবাই মিলে শপিং করব, আজ আমাদের সবারই ছুটি। মিলি খুশিতে নিচে নামলো। সিয়ারিয়া হাততালি দিল। মায়া বলে, মিস্টার আদ্র আর রুদ্রকেও রেডি থাকতে বলো তোমরা, আমি একটু অফিসে যাব, কালকে আমার কিছু কাজ অর্ধেক করে চলে আসতে হয়। সবাই সম্মতি দেয়। তারেক বাড়ির ভিতরে ঢুকলো। মায়া তারেককে দেখে বলে, সকালে নাস্তা করেছো? জি ম্যাম। সোফায় বসো, আমি খেয়ে একসাথে বের হবো। মিলি একটা প্লেট নিয়ে তাতে অল্প কিছু খাবার বেড়ে সোফার দিকে গেল, যেটা দেখে এতক্ষণ ধরে চুপ থাকা মোহন সর্দার ও বাকিরা অবাক চাহনি দিল। মিলি তারেককে উদ্দেশ্য করে বলে, এই নাও নাস্তা করো। তারেক এক পলক সবাইকে পরখ করলো, কিছুটা ইতস্তত হয়ে বলে, লাগবে না ম্যাম। মিলি তবুও প্লেট এগিয়ে দিয়ে বলে, এটা আমাদের ভদ্রতা, আমরা মেহমান আপ্যায়ন করি। তারেক প্লেট নিল। মোহন সর্দার ভ্রু কুচকে বলে, কখনো তো আমাদের বাকি মেহমানদের আপ্যায়ন করতে দেখলাম না, তোমার হঠাৎ ওকে আপ্যায়ন করতে হলো কেন? মিলি পিছনে ঘুরে বলে, এগুলো ট্রেনিং চলছে বাবা, তুমি বুঝবে না। রাজ মাহমুদ সর্দারের কানের কাছে এসে বিড়বিড় করে বলে, বাড়িতে হয়তো আরো একটা বিয়ের সানাই বাজবে। বিয়ের সানায় নাকি অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, এটাই তো বুঝতে পারছি না। এমন কেন মনে হলো? আমার যে ভাই, সে তো আর তোমার বউয়ের মতো না যে একজন অ্যাসিস্ট্যান্টের সাথে মেয়ের বিয়ে মানবে। বলে যেও না, দুজনে কিন্তু একই বাবার সন্তান। একই বাবার সন্তান হলেও দুজনের অভিভাবক আলাদা। মৌকে মায়ামা দেখো, মিলিকে দেখো মোহন। এছাড়া মৌ যে মোহন বায়োলজিক্যাল মেয়ে, এটা তো মোহন জানেই না, তাই আপত্তি করার প্রশ্নই আসে না। এমনিতেও আপত্তি করতে পারবে না বাবা, তোমার বৌমা আছে না, বোনের জন্য এমন স্টেপ নেবে যে আমার বউয়ের অগ্নি দৃষ্টি দেখে আমার শ্বশুর পরে পরে পাড়ি জমাবে। মাহমুদ সর্দার মৃদু হাসলেন। মায়া আর তারেক খাবার শেষ করে সবার উদ্দেশ্যে বলে, আমি এখন আসি, তোমরা মলে গিয়ে আমাকে কল দিও। আচ্ছা ভাবি। মায়া মৃদু হেসে চলে গেল। বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে মায়া প্রশ্ন করলো, মিলিকে তোমার কেমন লাগে? কেন ম্যাম? এমনি জিজ্ঞেস করছি। কোনো ভালো লাগা বা খারাপ লাগা চিন্তা করছি না তাকে নিয়ে। ওকে, মন্ত্রীমশাইকে কে গুলি করেছে জানতে পেরেছো? হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে একটা লোকের সাথে ঝামেলা হলো, পরে তো তাকে জেলে পাঠানো হয়েছিল। তার ছেলে এগুলো করেছে। বাবাকে ছাড়ানোর জন্য মন্ত্রীমশাইয়ের জীবন নিয়ে টানাটানি। ব্যাপারটা তো এমনই। ছেলেটাকে আমার সিক্রেট রুমে নিয়ে আসবে। স্যার তো তাকে অলরেডি নিজের গোডাউনে নিয়ে গেছেন। মায়া গাড়ির জানালা খুলেছিল। তারেকের মুখে এমন কথা শুনে হাত থামিয়ে তারেকের দিকে তাকালো। তারেক ভীত চাহনি দিল। মায়া ভিলেনি হাসি দিয়ে বলে, চলো অফিসের দিকে। তারেক গাড়িতে উঠে ড্রাইভিং করতে থাকে। মায়া ফোন দেখছে আর বলে, সুপারমডেল ইনসিয়ার সাথে কথা হয়েছে? হ্যাঁ। কি মতামত? প্রথমে মডেলের জন্য রাজি ছিল না। মোহন সর্দার তাকে বাকি 50,000 দিয়ে একটা শ্যুটের জন্য হায়ার করেছে। পরে আমি বললাম ডাবল দেওয়া হবে অনলি ড্রেস প্রমোটের জন্য। উনি রাজি হলেন। মোহন সর্দার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছে কি?
না ম্যাম, আমি আপাতত ক্যান্সেল করতে না করেছি। মায়া জানালা দিয়ে বাইরে দৃশ্য দেখছে আর ভিলেনি হেসে বলে, নিশানা তাহলে সঠিকভাবেই পৌঁছে যাচ্ছে। নিজের রুমে এসে মায়া টেবিলে বসে ডিজাইন দেখতে ব্যস্ত। মৌ যেখানে অংশগ্রহণ করেছে ওখানে মায়াও যাবে। মায়াকে প্রথমে জাজ হিসেবে অফার করা হলেও মায়া রাজি হয়নি। মায়া চায় তার মতো তার বোন নিজ যোগ্যতায় বড় হবে। মৌকে নিজের মাধ্যমে মেধা অর্জন করতে হবে, তবেই না নিজের জীবনের মূল্য বুঝবে। এই জগতের কুটকাচালির থেকে নিজেকে দূরে রাখতে পারবে। নিজের মতো করে বেঁচে থাকতে পারার শান্তি আলাদা। এটা মায়া খুব ভালো করে উপলব্ধি করে। মায়া কাগজগুলো দেখে নেয়। এর মাঝে কল দিল রুবি। জানালো, আমাদের অফিসে আজ আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমার সাথে? বলল এই ফ্যাশন হাউসের ওনারের সাথে দেখা করতে চাই, শুধু আপনার নামটাই জানে না। কি বলেছিলে তুমি? আমার সাথে দেখা হয়নি ম্যাম, আমি আপনার রুমে ফাইলগুলো ঠিক করছিলাম, আমাকে ম্যানেজার জানালো। সে কি আমার নাম বলেছে? বলেছে আপনার অনুমতি ব্যতীত আপনার কাছে যেতে দেওয়া যাবে না। মায়া এবার একটু ভাবলো, অতঃপর বলে, ওরা একটা ছবি বা যেখানে উনি আছে সেই জায়গার ফুটেজ আমাকে পাঠাও। ওনাকে কি ওয়েটিং রুমে রেখে দিব? হ্যাঁ। রুবি লোকটিকে ওয়েটিং রুমে থাকতে বলে মায়াকে ফুটেজটা পাঠালো। মায়া ওটা দেখে স্পাইম্যানকে কল করে বলে, এই লোকটার ডিটেলস জানাও। এদিকে শিবচরের শোরুমে এসে অপেক্ষা করে লোকটা বিরক্ত হয়ে বসে আছে। না পেরে কল দিল সোনালীকে। জানালো, এই মেয়ে তো দেখা দিচ্ছে না, উল্টো 1 ঘন্টার উপরে আমাকে অপেক্ষা করাচ্ছে। তোমাকে যার শোরুমে পাঠিয়েছি তার বংশ সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? ওই মেয়ে নানা থেকে মা সবার মাথায় বুদ্ধিতে ভরপুর ছিল। ওদের বাজিমাত করতে আমাকে কাঠখড় পোড়াতে হয়েছে। মেয়েটাকে কাঁচা খিলাড়ি ভেবো না। 1 ঘন্টা তো অল্প সময়। আজকে লাঞ্চ করার সময় পাও কিনা দেখো। আমার টাকা বাড়িয়ে দিতে হবে। দিব এখন কল কাটাও। তোমাকে যেভাবে বললাম ওভাবেই কাজের অফার করবে, যেন কোনো সন্দেহ না করতে পারে। ওকে ম্যাম। আড়ালে এগুলো মায়া শিবচরের ম্যানেজার ভিডিও করে মায়াকে পাঠালো। মায়া ভিডিও দেখে বুঝে গেল সব। আলতো হাসতে স্পাইম্যানের কল আসলো। মায়া রিসিভ করতে ওপাশ থেকে জানালো, অবৈধভাবে ড্রাগ সাপ্লাইয়ের জন্য এই লোকটাকে জেলে নেওয়া হয়েছে কয়েকবার। এছাড়া এর যে লিডার সে ওকে সারিয়ে দেয়। তার নামে এখনো অপ্রকাশ্য। আপাতত এতটুকু জানা তথ্য গেল। মায়া এবার বলে উঠে, আচ্ছা ঠিক আছে। কল কেটে মায়া এবার রুবিকে কল দিয়ে বলে, আমার চেয়ারে আজ তুমি বসবে রুবি। কানে ব্লুটুথ রাখো, যেভাবে শিখিয়ে দেব সেভাবে উত্তর দিবে। আর হ্যাঁ, টেবিল থেকে আমার নামের ডেস্ক নেম প্লেট সরিয়ে দাও। ওখানে তোমার নামের ডেস্ক নেম প্লেট রাখো। কিন্তু ম্যাম কেন? ইটস ইম্পর্ট্যান্ট। ওকে ম্যাম। মায়া এবার মৃদু হাসি হেসে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য এখন প্রতিযোগিতার ওখানে যাওয়া। মায়ার কথা মতো রুবি সবকিছু ঠিক করলো। এরপর ম্যানেজারকে বলে, ওনাকে পাঠাও। ম্যানেজার লোকটিকে নিয়ে আসলো। রুবি ইশারা করলো সামনের চেয়ারে বসার জন্য। লোকটার শার্টের বোতামে ক্যামেরা সেট করা, যেখানে রুবির মুখটা ভিডিও হচ্ছে। লোকটা একটা ফাইল দিয়ে বলে, আমাদের নতুন কোম্পানি, যেখানে আমরা প্রথম কাজেই প্রফিট করতে পেরেছি, এখন আমরা চাই আপনার এই শোরুমের সাথে শেয়ারে কাজ করতে। রুবি কাগজগুলো দেখে বলে, আমার এই শেয়ারিং এর বেনিফিট? অন্তত শিবচরের এই শোরুমটা বিডিতে ছড়াতে পারবেন। আমি শুনেছি এটা আমাদের বংশীয় ব্যবসা। আপনার নানা, এরপর আপনার মা এটাকে এগিয়ে নিয়ে এসেছে। যেহেতু এত দূর এগিয়েছে, সেহেতু এই জেনারেশনে এসে আরও উন্নত করতেই চাইবেন, তাই না মিস রুবি? নামটা বলার আগে টেবিলের দিকে তাকালো একবার। রুবি কিছুটা অনুমান করলো ব্যাপারটা। মায়া সবকিছু শুনছিল, মনে মনে হাসলো শুধু। সোনালির খেলাটা পুরোপুরি না বুঝলেও এই মহিলা যে তাকে খুঁজতে ব্যস্ত, এটা মায়ার বোঝা হয়ে গেল। মোহনাকে রুবি ভাবছে এখন ওরা। মায়া রুবিকে বলে, ডিলটা নিতে রাজি হবে না? বলো, এটা আমার এই পর্যন্তই রাখার ইচ্ছা। ভিডিও অবধি ছাড়ানোর কোনো ইচ্ছা নেই। এতদিন যেভাবে চলেছে একইভাবে চলবে। রুবিও ঠিক একই কথা জানিয়ে দিল। লোকটা আরেকবার অফার করলো। রুবি তবুও অফারটা অ্যাকসেপ্ট করলো না। লোকটা হতাশ চাহনি দিয়ে বিদায় নিল। মায়া গাড়িতে বসে আছে। লোকটা যেতেই রুবি বলে, আমাদের এই ফ্যাক্টরির হাতিয়ার ধরেই তো বাকি 2টা শোরুম হয়েছে ম্যাম। ইনফ্যাক্ট এখানকার গার্মেন্টস থেকেই তো মায়া ফ্যাশন হাউসের কাপড় সিলেক্ট হয়। তাহলে ইনি কেন বলল যে শিবচরের শোরুমটা বিডিতে ছড়াবে? আমাদের শিবচরের শোরুমের নাম আমার মায়ের নামে, আর আমার বাকি শোরুমের নাম আমার নামে। যেহেতু উনি কাগজপত্র ঘাটেনি, অবশ্যই ভেতরে তথ্য জানা সম্ভব না। ও, তোমার ব্যাপারে জানো? বাসার কি খবর? পরিবারের সবার পছন্দ। আমি বলেছি পরে জানাবো। আচ্ছা, এরপর কি হয় আমাকে জানাবে। আর হ্যাঁ, সাবধানে থাকবে।
হয়তো আমি ভেবে তোমার উপর রিস্ক আসতে পারে। আমি তোমার পেছনে গার্ড রাখবো, ভয় নেই তোমার। শুধু এখন তোমাকে আমার ফ্যাশন হাউসের মালকিন হয়ে থাকতে হবে। ওকে ম্যাম। মায়া কল কাটলো। কান থেকে ব্লুটুথ সরিয়ে বাইরের প্রকৃতি দেখতে থাকে। ড্রাইভার গাড়ি থামালে মায়া দরজা খুলে বাইরে বের হতে নিলে একটা হাত মায়ার সামনে এগিয়ে আসে। মায়া হাতের মালিকের দিকে তাকাতে মৃদু হাসলো। মায়া রাজকে দেখে হেসে দিয়ে বলে, আপনি এখানে কেন মন্ত্রীমশাই? একমাত্র শালিরাজ কেরিয়ার জীবনে প্রথম স্টেপ। দুলুভাই হিসেবে পাশে না থাকলে বউ কষ্ট পাবে যে। শালীর প্রতিযোগিতায় দুলাভাই থাকার সাথে বউয়ের সুখ দুঃখের ব্যাপারটা কোথা থেকে আসে? আমার বউ আমার মায়াবতী, তার সুখ তার দুনিয়া, একমাত্র তার বোন তো আমার শালীর জীবনে যখন আলোর খেলা শুরু হবে, আমার মায়াবতীর মুখ থেকে একসেলতে হাসি রেখা দেখা দিবে। এটাই যে স্বামী হিসেবে আমার প্রশান্তি, এতেই। আপনি আমার ছোট ছোট সুখগুলো কি সুন্দর গুছিয়ে দিচ্ছেন মন্ত্রীমশাই। তোমার মন্ত্রী মশাই তোমার জন্য সমস্ত সুখ জমিয়ে রেখেছে মায়াবতী। আমি আপনার মায়াবতী, সাথে আমি নিজেকে ভাগ্যবতীও মনে করি। এমন স্বামী সকল নারীর নসিবে থাকলে নারীরা আজ সুখে জীবন কাটাতো। মায়াবতীর মুখে নিজের জন্য ভাগ্যবতী শুনে বক্ষস্থল জুড়ে গেল। মায়া হেসে দিয়ে রাজের হাতে হাত মিলিয়ে চলে গেল ভিতরে। মায়া সিটে বসতে নিবে, দেখতে পেল 2টা সিট বাদে বাকিগুলোতে সর্দার বাড়ির অনেকেই আছে। সিয়া, হিয়া, মিলি, মাহমুদ সর্দার। এদেরকে দেখে মায়া হেসে দিল। মায়া ওদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা না শপিং মলে যাবে? ওখানে বিকেলেও যাওয়া যাবে ভাবি। আর আদ্র ভাইয়ের হাসপাতালে কাজ আছে, রুদ্র ভাই কি একটা কারণে বাইরে, তাই আমরা ওখান থেকে বের হয়ে লাঞ্চ করে শপিংয়ে যাব। মিলির কথা শেষে মায়া বসতে নিবে, পেছনে চোখ যেতেই যাকে দেখলো তাকে দেখে চোখটা বড় হয়ে গেল। বীর বসে আছে, সাথে বসে আছে যারা। বীরকে কেউই লক্ষ্য করেনি এতক্ষণ। মায়া বীরকে দেখে বলে, ভাই তুমি এখানে কখন এলে? বীর আলতো হেসে বলে, এসেছি 5 মিনিট 10 মিনিট হবে। বোনের একটা বিশেষ দিন, না আমি আসবো না? আমাকে তো জানালে না। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, যদি এখন না একেবারে প্রতিযোগিতার ফলাফল পাবার পর। মাহমুদ সর্দার একবার পেছনে ঘুরে তাকালেন। বীর সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ফুপা। ওয়ালাইকুম আসসালাম বলেই বিড়বিড় করে বলেন, সারপ্রাইজ দিতে নাগিন আনার কি দরকার ছিল? এবার তো বিশের ফনা তুলবে এ নাগিন। যারা একবার বীরের দিকে তাকিয়ে রাজকে উদ্দেশ্য করে বলে, হাই রাজ বেবি, তুমি কেমন আছো? রাজ একবার মায়ার দিকে আর চোখে তাকিয়ে বিড়বিড় করে বলে, 12টা বাজিয়ে দিল বুঝি। এবার যারার দিকে তাকিয়ে বলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো যারা বেবি? মায়া চোখ গরম করে সিটে বসেছিল। রাজ বসতেই মায়া ওর হিল দিয়ে রাজের পায়ের উপর চাপ দিল। রাজ ব্যথা পেলেও সহ্য করে নিল। যারা এবার বীরের দিকে লক্ষ্য করলো, বেচারা ফুঁসে উঠেছে। যারা এবার আরেকটু জ্বালিয়ে দিল বীরকে। রাজের দিকে তাকিয়ে বলে, আই মিস ইউ সো মাচ রাজ বেবি। হবু বরকে পাশে রেখে আমাকে কেন দিচ্ছ বাস যারা বেবি? মায়া রাজের দিকে রক্তিম দৃষ্টি দিয়েছে। মাহমুদ সর্দার এতদিন পর রাজের অবস্থা দেখে তৃপ্তির হাসি দিলেন। বিড়বিড় করে বলেন, সাপে নেউলে এক জায়গায়, এবার বোঝো ঠেলা। বীর যারার ডান হাত শক্ত করে ধরে নিজের কাছে এনে বলে, খুব শখ না অন্য পুরুষকে বেবি বলে ডাকা? আর ইউ জেলাস হ্যান্ডসাম? শাট আপ অ্যান্ড গেট প্রিপেয়ার ফর টুনাইট। যারা এবার শুকনো ঢোক গিলে। কি যে হবে কে জানে। মাইকে অ্যানাউন্স হতে এক এক করে প্রতিযোগিতার সবাই চলে আসে। সারিবদ্ধভাবে পেন্টিং এর ব্যবস্থা করা। মৌ স্টেজে দাঁড়িয়ে সামনের দিকে চোখ রাখে। মায়াকে দেখে পিয়াসকে খুঁজছে। ওদের পাশেই মৌয়ের দিকে স্থির চোখে তাকিয়েছিল পিয়াস। মৌ মিষ্টি হাসলো শুধু, অতঃপর চোখ গেল বীরের দিকে। বীর সৌজন্যমূলক হাসি দিয়ে বুঝিয়ে দিল, বেস্ট অফ দ্য লাক। মৌ মুখ ভেঙচি দিয়ে চোখ সরালো। বীরের হাসি হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে হেসে দিল যারা। বীর যারার দিকে তাকালো। যারার সাথে সাথে মুখটা বন্ধ করে নিল। সবাই পেন্টিং এ ব্যস্ত। এদিকে মায়া একবার হাত ঘড়ি দেখে নিল। এর মাঝেই মায়ের কাছে আসলো তারেকের মেসেজ। তাতে লেখা, মিসেস সোনালী শিবচরের দিকে রওনা দিয়েছেন। মায়া ভ্রুকুটি করে লিখলো, আমি মন্ত্রীমশাইয়ের পাশে বসে আছি, এখন বের হওয়া সম্ভব না। তুমি স্পাইম্যানকে কল দিয়ে বলো পিছু নিতে, আমি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি। তারেকের উত্তর আসলো, ওকে ম্যাম। পেন্টিং শেষ হতে জাজরা দেখলো সবার পেন্টিং। জাজদের মধ্যে একজন ছিলেন ফরেনার, তিনি আসল মতামত দিবেন। সবশেষে তিনি জানালেন বিজয়ী অন্য একটা মেয়ার, দ্বিতীয় হয়েছে মৌ। এটা শুনে মনটা ক্ষুণ্ণ হলো মৌয়ের, তবে বেশিক্ষণ মনক্ষুণ্ণ থাকলো না। পিয়াস বসা থেকে দাঁড়িয়ে হাততালি দিল। এটা দেখে হেসে দিল সকলে। পিয়াস গিয়ে দাঁড়ালো মৌয়ের পাশে। মৌয়ের কানে কানে বলে, বলেছিলাম না পাশে থাকবো, প্রথম হও বা না হও আমার সমস্যা নেই। তুমি নিজ চেষ্টা করেছো, এটাই আমার জন্য অনেক।
মৌ হাসলো শুধু। মায়া, রাজ, বীর, যারা এরা এগিয়ে আসলো। মৌ হাতে সেকেন্ড হওয়ার ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই সবার পরিবারের সাথে এখন কথা বলতে ব্যস্ত। মিলিয়া যারা একসাথে হয়ে কিছুক্ষণ ছবি তুলল মন ভরে। দুজনাই যেন একই রকম সাজগোজ আর সেলফি নিয়ে আলাদা জগতে চলে যায়। ছবি তোলা শেষ করে মিলি বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে যারা আপু? আমি তোমাকে অনেক মিস করেছিলাম। যারা এবার বীরের পাশে গিয়ে বীরের বাহু ধরে বলে, কানাডা গেছিলাম, ওখান থেকেই আমার দেখা হইলো আমার হ্যান্ডসামের সাথে। ওহো, লাভি ডাবি মোমেন্ট। ইয়া, মম অনেক খুঁজেছে তোমাকে, এখনো লোক লাগিয়ে রেখেছে, খুঁজেই পায় না। কিভাবে পাবে শুনি? আমার পাশে কে আছে জানিস? ওয়ান অ্যান্ড অনলি মাফিয়া আরহাম খান বীর, যার খাঁচা থেকে আমাকে মুক্ত করা সম্ভব না। হেসে দিল মিলি। মায়া জারার মুখের দিকে তাকালো। জারার মুখে যে হাসি ফুটে উঠেছে ওটা বীরের জন্য সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। তবে কি যারা সত্যি বীরকে ভালোবাসে নাকি স্বার্থ সিদ্ধির পথ ছেড়ে দিবে? মায়া এটা শিওর জানে যে রাজের সাথে যারা শুধু মজা নিয়েছিল। ওটারও কারণ আছে। একসময় সোনালি জারাকে রাজের পিছনে লেলিয়ে দিয়েছিল, জারাকে উস্কানি দিয়েছিল রাজের আগে পিছে থাকতে। তাই তো যারা সবসময় রাজকে বেবি বলতে বলতে এখন মুখস্থ হয়ে গেছে। এদিকে রাজ জারাকে 2 টাকার পাত্তা না দিলেও জারাকে নিয়ে মজা উড়াতো খুব। এগুলো মায়া খুব বেশি না জানলেও পারিবারিক যোগাযোগের কারণে অনুমান করতে পারছে। সন্ধ্যায় সবাই মিলে চলে এলো শপিং মলে। সবাই আসলো। এখানে আসতে পারেনি মালিনী, সোনালি, মোহন সর্দার ও আহান সর্দার। তাদের নিজস্ব কাজ পড়ে গেছে। ওনারা আসেনি বলে মাহমুদ সর্দার নিজেও আসেননি। তিনি আজ তার বাবা ও প্রথম স্ত্রীর কবরস্থানের দিকে গেছেন। ওখান থেকে তাজের সাথে দেখা করবেন। সবাই শপিং মলে এসে নিজেদের মতো এদিক ওদিকে জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সবার প্রথমে মেয়েরা মিলে পোশাকের দিকে নজর দিল। মায়ার প্রিয় রং অনুসারে সবাই নীল রঙের শাড়ি আর লেহেঙ্গা দেখছে। মায়ার সামনে এক একটা লেহেঙ্গা এনে দেওয়া হচ্ছে। রাজ প্রত্যেকটাতেই নানা করছে। এবার হিয়া একটা লেহেঙ্গা দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।